সমস্যা যত বড়ই হোক না কেন সেটার সমাধান ঠিক কোথাও না কোথাও থাকবেই। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শ্রীকৃষ্ণ এবং বলরামের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শ্রীকৃষ্ণ এবং বলরাম ছিলেন দুই ভাই। একবার এই দুই ভাই মিলে এক গ্রাম থেকে অপর গ্রামে যাচ্ছিলেন একটি দরকারি কাজ সম্পূর্ণ করার জন্য। অনেকটা পথ হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়েন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শ্রীকৃষ্ণ এবং বলরাম আবার পথ চলতে শুরু করেন। এক গ্রাম থেকে অপর গ্রামের পথ ছিল অনেকটাই, এবং এই পথে একটি গভীর ঘন জঙ্গল পার হতে হয়। অনেকটা পথ অতিক্রম করার পর শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন সেই গভীর ঘন জঙ্গলে এসে পৌঁছালেন তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সেই মুহূর্তে যদি ওনারা দুজনে সেই গভীর ঘন জঙ্গলটা পার করতে যেতেন তাহলে সেই পুরো জঙ্গলটা পার করতে করতে প্রায় মধ্যরাত্রেই হয়ে যেত, যেটা তাদের জন্য একদমই নিরাপদ হতো না। এই কারণেই শ্রীকৃষ্ণ বলরামকে বললেন, দাদা, এখন তো আমরা ভীষণই ক্লান্ত এবং প্রায় রাত হতেই চলল, ফলে আমার মনে হয় এই রাতটা আজকে আমাদের এই জঙ্গলেই কাটিয়ে দেওয়া উচিত। ভোরে সূর্য উঠলেই আমরা এই জঙ্গল থেকে রওনা দেব পাশের গ্রামের উদ্দেশ্যে। কি বলো তুমি? শ্রীকৃষ্ণের কথা শুনে বলরাম বললেন, তোমার কথাটা ঠিক আছে, কিন্তু মনে হয় না যে এই গভীর জঙ্গলে রাতে বিশ্রাম নেওয়াটা বা ঘুমিয়ে পড়াটা আমাদের দুজনের পক্ষেই নিরাপদ হবে। এখানে এতটা অন্ধকার ঘনিয়ে এসেছে ইতিমধ্যে, আর তাছাড়া জঙ্গলে হিংস্র বন্য পশুও তো রয়েছে অনেক, তারা তো আমাদের উপর আক্রমণও করতে পারে। বলরামের কথা শুনে শ্রীকৃষ্ণ একটু ভাবনা চিন্তা করে বললেন, এই কথাটা তুমি মন্দ বলনি। একটা কাজ করা যাক, অর্ধেক রাত না হয় আমি রাত জেগে পাহারা দিচ্ছি আর তুমি সেই সময় ঘুমাও, তারপর তুমি রাত জেগে পাহারা দিও, তখন আমি না হয় একটু ঘুমিয়ে নেব। শ্রীকৃষ্ণের কথা শুনে বলরাম রাজি হলেন এবং প্রথমে তিনি পাহারা দেবেন বলে স্থির করা হলো, এবং সেই সময়টাতে শ্রীকৃষ্ণ প্রথমে ঘুমিয়ে পড়বেন। এইভাবে শ্রীকৃষ্ণ যখন ঘুমিয়ে পড়লেন এবং বলরাম বসে বসে চারিদিকে পাহারা দিচ্ছিলেন, ঠিক সেই সময় একটু গভীর রাতের দিকে হঠাৎ বলরাম সামনের জঙ্গলের মধ্যে কিছু একটা বিকট শব্দ শুনতে পেলেন, আর শব্দটা শুনেই বলরাম বেশ ভয় পেয়ে গেলেন। তিনি উঠে কিছুটা নড়ে চলে বসলেন। এরপর তিনি জিজ্ঞাসা করতেই যাবেন যে সামনে কে রয়েছে, সেই মুহূর্তে তিনি দেখলেন এক বিশাল আকার দানবের মতো চেহারাযুক্ত এক প্রাণী বলরামের দিকে এগিয়ে আসছে। সেই প্রাণীটাকে দেখতে এতটাই ভয়াবহ ছিল যে তাকে দেখা মাত্রই বলরাম ভয়ে কিছুটা শুকিয়ে গেলেন। সেই রাক্ষসের মতো দেখতে প্রাণীটার গায়ে ছিল বড় বড় লোম। কালো কুচকুচে চেহারাওয়ালা প্রাণীটা আকারে ছিল অতীব বৃহৎ। প্রাণীটাকে দেখা মাত্রই বলরাম শ্রীকৃষ্ণকে ডাকতেই যাবেন, এমন সময় সেই রাক্ষসের মতো দেখতে প্রাণীটা একটু জোরে হুঙ্কার দিয়ে বলরামকে উদ্দেশ্য করে বলে উঠল, কি করতে এসেছিস সেখানে? এই হুঙ্কার শুনে বলরাম ভয়ে আরও কিছুটা গুটিয়ে গেল। প্রথমবার হুঙ্কার দেওয়ার পর সেই রাক্ষস যখন দেখলো বলরাম ভয় পেয়ে গেছে, তখন সে আবারও দ্বিতীয়বার একইভাবে জোরে হুঙ্কার দিয়ে বলল, আমার এলাকাতে এসেছিস কি করতে? দ্বিতীয়বারের হুঙ্কার শুনে বলরাম আর নড়াচড়ার করার মতো কোনো পরিস্থিতিতেই ছিলেন না। তিনি যেন ভয় পেয়ে গিয়ে পাথরের মতো হয়ে গিয়েছিলেন। দ্বিতীয়বার বলরামকে আবারও ভয় পেয়ে যেতে দেখে সেই দানবের মতো চেহারাযুক্ত প্রাণীটা আবারও জোরে হুঙ্কার দিয়ে বলে উঠল, দেখবি আমি কি করতে পারি? একথা শুনে বলরাম অনেক কষ্ট করে শুধুমাত্র একবার কৃষ্ণ বলে ডেকে জ্ঞান হারালেন। বলরামের ডাকে শ্রীকৃষ্ণ ঘুম ভেঙে জেগে উঠলেন এবং পাশে বলরামকে শুয়ে পড়ে থাকতে দেখে তিনি ভাবলেন, হয়তো বলরামের ভীষণ ঘুম পেয়েছে, তাই তিনি ঘুমিয়ে পড়েছেন। এই কারণেই শ্রীকৃষ্ণ উঠে বসলেন এবং চারিদিক পাহারা দিতে বসার জন্য প্রস্তুতি নিলেন। বলরামের দিক থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই শ্রীকৃষ্ণ দেখলেন সেই বিশাল আকার দানবের মতো দেখতে প্রাণীটা সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রাণীটাকে দেখে শ্রীকৃষ্ণ মোটেও ভয় পেলেন না, বরং তিনি একটু অবাক হয়ে ভাবলেন, এই অদ্ভুত দেখতে প্রাণীটা আবার এখানে কি করছে? শ্রীকৃষ্ণ সেই দানবের মতো প্রাণীটার দিকে তাকাতেই সেই প্রাণীটাও বলরামের মতো শ্রীকৃষ্ণকে ভয় পাইয়ে দেওয়ার জন্য বিশাল হুঙ্কার দিয়ে বলে উঠল, এখানে কি করছিস তোরা? সেই দানবের মতো প্রাণীটা ভেবেছিল হয়তো শ্রীকৃষ্ণ বলরামের মতোই ভয় পেয়ে জ্ঞান হারাবে, কিন্তু শ্রীকৃষ্ণ মোটেই ভয় পেলেন না।
বরং তিনি সেই দানবের থেকেও আরও বেশি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আমরা যাই করি না কেন, তোর তাতে কি? শ্রীকৃষ্ণের এই প্রকার হুঙ্কার শুনে সেই দানব বেশ ভয় পেয়ে গেলেন এবং ভয়ে কিছুটা ছোট হয়ে গেলেন আকারে। আকারে ছোট হয়ে যাওয়ার পরেও তার নিজের দম্ভ কিন্তু কমল না। সে ভাবল, প্রথমবার তো হলো না, দ্বিতীয়বার আমার হুঙ্কার নিশ্চয়ই এই মনুষ্য ভয় পেয়ে যাবে। এই ভাবনা চিন্তা করেই সেই দানব বেশ জোরে এক হুঙ্কার দিয়ে বলল, আমার এলাকাতে এসে রাজত্ব করার সাহস তো কম না। কিন্তু দ্বিতীয়বারের এই সামান্য হুঙ্কারেও শ্রীকৃষ্ণ মোটেই ভয় পেলেন না, বরং তিনি সেই দানবের থেকে আরও বেশি জোরে হুঙ্কার দিয়ে বললেন, এই এলাকা প্রকৃতির, এই এলাকায় কি তোর নাম লেখা আছে? এত জোরে হুঙ্কার শুনে সেই দানব ভয় পেয়ে গিয়ে আকারে আরও বেশ অনেকটাই ছোট হয়ে গেল। প্রথমবার এবং দ্বিতীয়বার এতটা ছোট হয়ে যাওয়ার পরে মনে অনেক সাহস সঞ্চয় করে সেই ছোট্ট চেহারাযুক্ত রাক্ষসের মতো দেখতে প্রাণীটা মনে মনে ভাবল, প্রথমবার আর দ্বিতীয়বার তো হলো না, তৃতীয়বার শেষবারের মতো একবার চেষ্টা করেই দেখি। এই ভেবে এসে তার চেহারা অনুযায়ী হুঙ্কার দিয়ে বলে উঠল, দেখবি আমি কি করতে পারি? শ্রীকৃষ্ণ তখন আরও বিশাল এক হুঙ্কার দিয়ে বললেন, তুই দেখবি আমি কি করতে পারি? শেষবারের এই হুঙ্কারে সেই দানবের মতো চেহারাযুক্ত বর্তমানে ছোট প্রাণীটি একদমই ক্ষুদ্র হয়ে গিয়ে কৃষ্ণের একটি হাতের তালুর সমান হয়ে গেল। সেই ক্ষুদ্র প্রাণীটিকে হাতে করে নিয়ে শ্রীকৃষ্ণ একটি ছোট কাপড়ের মধ্যে মুড়িয়ে নিজের কাছে থাকা একটি ছোট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন। এরপর ভোরের আলো ফুটতেই বলরামের ঘুম ভাঙায়। বলরাম হুড়মুড়িয়ে উঠে বসে ভয়ে কাঁপতে কাঁপতে শ্রীকৃষ্ণকে গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ভয়াবহ ঘটনা জানায়। তখন কৃষ্ণ নিজের কাছে থাকা সেই ছোট ব্যাগের মধ্যে থেকে সেই কাপড়টা বার করে সেটাকে খুলে তার মধ্যে থেকে সেই অতীব ক্ষুদ্র আকারের দানবটাকে হাতে করে বার করে বলরামকে বলেন, দেখ তো এই রাক্ষসটা কিনা? সেই ক্ষুদ্র আকারের রাক্ষসটাকে দেখে বলরাম বলেন, হ্যাঁ কৃষ্ণ, এই রাক্ষসটাই তো, তুই একে কোথায় পেলি? শ্রীকৃষ্ণ তখন বলরামকে বলেন, কাল রাতে তোর মতো এই দানব আমাকেও ভয় দেখাতে এসেছিল, কিন্তু আমি ওকে দেখে মোটেই ভয় পাইনি, বরং আমি মনে করেছি আমি ওর থেকেও বড়, ও আমার কাছে তুচ্ছ, সেই কারণেই আজকে ওর এই পরিণতি হয়েছে। এই কথা বলে নিজের কথা শেষ করার পর শ্রীকৃষ্ণ বলরামকে উদ্দেশ্য করে আবারও বলে উঠলেন, কি জানিস তো বলরাম, আমাদের মনুষ্য জাতির ক্ষেত্রেও এই একই সমস্যা দেখা যায়। আমরা যদি এই বিশাল আকারের দানবটাকে মনে করি আমাদের জীবনের বিশাল বড় এক সমস্যা, সেই ক্ষেত্রে আমরা যদি সেই সমস্যায় ভয় না পেয়ে গিয়ে বরং সেই সমস্যার বিরুদ্ধে মনে বল সঞ্চয় করে রুখে দাঁড়াই, তাহলে একটা না একটা সময়ের পর সমস্যা কিন্তু আমাদেরকে ভয় দেখাতেও ভয় পাবে এবং দিনের পর দিন এইভাবে সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দাঁড়াতে এবং সমস্যা আমাদের দেখে ভয় পেতে পেতে এই রকম অবস্থা হবে যে সেই সমস্যা আমাদের জীবনে তুচ্ছ বলে মনে হবে, আর একটা সময়ের পর সেটা একদমই বিলীন হয়ে যাবে। আর তখন ঠিক কোনো না কোনো উপায়ে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ অতি সহজেই খুঁজে পেয়ে যাব। এই কারণে এই সমস্যাকে দেখে কখনোই ভয় পেয়ে যেতে নেই, কারণ আমাদের মনুষ্য জাতিদের জীবন সমস্ত কিছু সংমিশ্রণে তৈরি। আমাদের জীবনে যেরকম সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধানও কিন্তু অতি অবশ্যই রয়েছে, আর সেটা খুঁজে বার করার দায়িত্ব আমাদের নিজেদের। এই কথা বলে শ্রীকৃষ্ণ নিজের কথা শেষ করলেন এবং বলরাম অতি সহজেই বুঝে গেলেন যে শ্রীকৃষ্ণ আসলেই কি বলতে চাইছেন। তারপর তারা যথারীতি আবার নিজেদের পথ চলা শুরু করলেন সেই গভীর জঙ্গল পেরিয়ে পাশের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, সব সমস্যাকে ক্ষুদ্র মনে করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে সমস্যা আসবেই, এটা স্বাভাবিক, তাই বলে সমস্যাকে ভয় পেয়ে গিয়ে জীবনে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, আমাদের মনুষ্য জাতিদের তুলনায় কোনো কিছুই এই জগতে বৃহৎ নয়, আমরাই সর্ববৃহৎ এবং আমরাই সর্বশক্তিমান। তৃতীয়ত, আমরা সমস্যা দেখলে যত বেশি ভয় পাব, সমস্যা তত বেশি আমাদের উপরে চেপে বসবে, এটাই স্বাভাবিক।
প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।